পালিয়ে যাওয়া মেয়েকে নিয়ে বাবার শেষ চিঠি। পালিয়ে যাওয়া মেয়েকে নিয়ে বাবার শেষ চিঠি। একটি দুঃখের গল্প, পার্ট 1 বর্ধিত। চিঠির খামে কোনো ঠিকানা লেখা নেই, শুধু ওপরে লেখা, মা রে, আমার স্নেহের মায়ের জন্য। ভেতরের ভাঁজ করা কাগজে কালির দাগ স্পষ্ট, সেই কালিতে যেন মিশে আছে দীর্ঘশ্বাস আর জমে থাকা অভিমানের লবণাক্ততা। রমেনবাবু, যার এক সময়ের ঋজু শরীর আজ শোকের ভারে নুয়ে পড়েছে, তিনি টেবিলের এক পাশে বসে আছেন। আজ 3 দিন হলো তার একমাত্র মেয়ে, তার চোখের মণি, স্নেহা ঘর ছেড়েছে। ঘরের কোণে রাখা লণ্ঠনের টিমটিমে আলোয় কেবল তার হাতের শিরাগুলো স্পষ্ট দেখা যায়, যা এককালে পরিশ্রম করে মেয়ের ভবিষ্যতের ভিত্তি গড়েছিল। আজ সেই হাত কাঁপছে, ধরে আছে কলম। পাশের ঘর থেকে মাঝে মাঝে আসা সুমিত্রার চাপা কান্নার শব্দ রমেনবাবুর বুকের ভেতরটা এফোঁড় ওফোঁড় করে দেয়। সুমিত্রা কোনো কথা বলেন না, কেবল দীর্ঘ সময় ধরে দরজার দিকে তাকিয়ে থাকেন, যেন এখনও স্নেহা কোনো ভুল ভাঙার গল্প নিয়ে ফিরে আসবে। রমেনবাবু জানেন, তাদের জীবনের সবচেয়ে বড় শূন্যতাটা এখন এই দরজার ওপারেই দাঁড়িয়ে আছে। দীর্ঘশ্বাস ফেলে তিনি লিখতে শুরু করলেন। তার চোখের সামনে ভেসে উঠল সেই দিনগুলো যখন স্নেহা ছোট ছিল। প্রতি রাতে তাঁর বুকে মাথা রেখে ঘুমাত। জ্বর এলে সারা রাত তাঁর ঘুম আসত না। মনে পড়ল কত ছোটোখাটো আবদার, কত বায়না ছিল। আর আজ তার সবচেয়ে বড় সিদ্ধান্তটা নেওয়ার আগে সে একবারও বাবার হাতটা ধরেনি, একবারও জিজ্ঞেস করেনি, বাবা, আমার খুশিটা কি তোমার কষ্টের কারণ হবে? তারিখ 25শে অক্টোবর 2025। মা রে, যদি শেষবারের মতো তোকে মা বলে ডাকি, তবে কি তোর মনে পড়ে যাবে আমাদের? জানি না, তবুও এই অক্ষরগুলোর ওপর তোর নাম নয়, শুধু মা লিখলাম। কারণ যেদিন তুই আমাদের জীবনে এসেছিলি, সেদিন থেকেই তো আমাদের কাছে তুই শুধু আমাদের স্নেহের মা। আজ যখন তুই স্বেচ্ছায় ঘর ছেড়েছিস, তখন তোর আসল নামটা উচ্চারণ করতে গেলে আমার জিভ কেঁপে উঠছে। মনে হচ্ছে ওই নামে ডাকার অধিকার হয়তো হারিয়েছি। জানিস, স্কুলে প্রথম ভর্তির দিন শিক্ষক তোর নাম জিজ্ঞেস করেছিলেন। তোকে মা বলে ডাকতে ডাকতে তোর ডাক নামটাও ভুলে গিয়েছিলাম। আমি তোর নাম বলতে না পারায় সবাই সেদিন আমাকে নিয়ে হেসেছিল। আজ আর কেউ হাসে না মা। আজ সবাই ফিসফিস করে, কিন্তু সেই ফিসফিস শব্দ হাসির চেয়েও ধারালো। লোকে বলে, মেয়ের ওপর বাপের নজর ছিল না। কিসের এত অহংকার ছিল যে ভালো পাত্রের প্রস্তাব ফিরিয়ে দিল? যখন জানলাম তুই আসছিস, সেদিন কোনো কিছু ভাবিনি। তুই কালো হবি না ফর্সা, ধনী ঘরে জন্মাবি না গরিব ঘরে, সুস্থ সবল হবি না কোনো রোগ থাকবে, কিছুই দেখিনি। সব কিছুর তোয়াক্কা না করে তোর প্রেমে পড়েছিলাম। যেদিন প্রথম তোর ছোট্ট মুঠোটা ধরেছিলাম, মনে হয়েছিল এই পৃথিবীতে আমার চেয়ে সুখী আর কেউ নেই। সেই নিঃস্বার্থ শর্তহীন প্রেম, আর তোরে 3 বছরের ভালোবাসার জন্য পালিয়ে যাওয়া, দুটোর তুলনা হয় না মা। পরশু যেদিন ছেলেটা বাইরে ব্যাগ হাতে অপেক্ষা করছিল, আর তুই ভেতরের ঘরে বসে দরজা খোলার মুহূর্ত গুনছিলি, আমি তখন অন্য এক যুদ্ধে লড়ছিলাম। আমি তখন ঈশ্বরের কাছে হাত জোড় করে বলছিলাম, হে প্রভু, ওর পায়ে এমন শক্তি দাও যাতে ও ঘরের চৌকাঠ পেরোতেই না পারে। আর কতটা ভালোবাসলে ও আমাকে ছেড়ে যাবে না, শুধু সেই পথটা আমায় দেখাও। আর তুই ভাবলি তোর নতুন ভালোবাসা অপেক্ষা করছে। তুই জানলি না যে ছেলেটাকে তুই 3 বছর ধরে চিনলি, তার জন্য তুই 20 বছরের সম্পর্ককে এক নিমিষে অস্বীকার করে গেলি। আমার রক্ত, আমার ঘাম, তোর মায়ের স্বপ্ন, সব কিছুকে তুচ্ছ করে এক মুহূর্তে চলে গেলি। প্রত্যেক বাবা জানে তাদের আদরের মেয়ে একদিন অন্যের ঘরে যাবে। বাবারা সেই দিনটার জন্য প্রস্তুত হয় মা। কিন্তু তোরা যখন পালাতে চাস, তখন কেন এইটুকু ভাবিস না যে একটা বাবা তার মেয়েকে স্বামীর হাতে তুলে দিতে গিয়ে যে আনন্দ আর গর্ব অনুভব করে, সেই আনন্দটুকু তার প্রাপ্য। তোরা আমাদের সেই শেষটুকুও কেড়ে নিস। আমাদের কন্যাকর্তা হওয়ার অধিকারটুকুও রাখিস না। আমি তোকে কোনো অভিশাপ দিচ্ছি না মা। আমি শুধু জানতে চাই, বাবারা কি শুধু কন্যাদানের জন্যই অপেক্ষা করে, নাকি তাদেরও একটা মন থাকে যা তার মেয়ের সুখের জন্য ছটফট করে? তোদের এই যৌবনের সিদ্ধান্তগুলো কেন এত নির্মম হয়? তোরা শুধু একটা ছেলেকে দেখিস, কিন্তু ভুলে যাস সেই ছেলেটিকে নিয়ে সমাজে মাথা উঁচু করে চলার জন্য একটা বাবার সম্মান কতটা জরুরি। বেশি কিছু বলবো না। আজ আমার জীবনের শেষ দিনগুলো শুরু হলো। সুমিত্রা হয়তো কোনোদিন এই শোক ভুলবে না। তবে তুই ভালো থাকিস। আমার একটাই প্রার্থনা, যে ভালোবাসা তোকে আমাদের থেকে দূরে নিয়ে গেল,
সেই ভালোবাসা যেন তোকে চিরকাল আগলে রাখে। আমার একটা প্রশ্ন, তোকে মানুষ করার পথে তোর কোনো ইচ্ছে কি আমি অপূর্ণ রেখেছি, নাকি তোর মায়ের যত্ন আদরে কোনো ফাঁক ছিল? যদি কোনো ভুল হয়ে থাকে মা, তবে তুই কি একবারও বলতে পারতিস না? মুখ ফুটে বললেও তো হতো। তোরা তো অল্প দিনের ভালোবাসার জন্য ঘর ছেড়ে পালাতে পারিস, তবে আমরা 20 বছরের ভালোবাসার জন্য একটু বেপরোয়া হব না কেন? তোর মনে আছে যখন ছোট ছিলি, বাড়ির পেছনের আম গাছটার নিচে খেলতে গিয়ে পায়ে কাঁটা ফুটেছিল? সেদিন আমি, তোর বাবা, নিজের মুখে তোর পায়ের রক্ত শুষে বার করে দিয়েছিলাম। আজ আমার বুকে যে কাঁটাটা বিঁধে গেল মা, সেটা কি আর কেউ টেনে বার করতে পারবে? তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস, তখন কেবল ওই ছেলেটাকেই জীবনের একমাত্র প্রয়োজন মনে করিস। ভুলে যাস পেছনে ফেলে আসা সমস্ত মুহূর্ত, সমস্ত বন্ধন। কিন্তু একটা বাবা জানে জীবনে নিজের মেয়েটার প্রয়োজন কতটা। জানিস, তোর জন্মের পর থেকেই আমার দুটো চিন্তা ছিল। প্রথমটা ছিল নিজের মেয়েটাকে সুপাত্রের হাতে তুলে দিয়ে আমি কি আমার কন্যাদানের দায়িত্ব শেষ করতে পারবো। আর যৌবনে পা রাখার পর দ্বিতীয় চিন্তাটা ছিল কোনো প্রতারণার ফাঁদে পড়ে তুই পালিয়ে যাবি না তো। দেখ, আমার দুটো চিন্তাই বৃথা গেল। না আমি তোকে কন্যাদান করতে পারলাম, না তোকে রক্ষা করতে পারলাম। এই যে চিঠি লিখছি, আমার শরীরটা ভালো নেই মা। গত 2 দিন এক ফোঁটা জলও মুখে দিতে পারিনি। সুমিত্রার কান্না আর ফিসফিসানি আমাকে শেষ করে দিচ্ছে। আজ সকালে যখন তোর ঘরের দিকে তাকালাম, দেখলাম তোর ছোটবেলার ফ্রকটা এখনও আলমারিতে ঝোলানো, তার পাশে তোর স্কুল ব্যাগের ধুলো। মনে পড়ল তোর মা বলেছিল, ওগুলো ছুঁয়ো না, মেয়ের স্মৃতি। মা রে, তুই চলে যাওয়ার পর এই ঘরটা কেবল স্মৃতি হয়েই থাকলো। আমি জানি এই চিঠি হয়তো তোর কাছে পৌঁছবে না, হয়তো পৌঁছে গেলেও নতুন জীবনের ব্যস্ততায় তোর কাছে এর কোনো মূল্য থাকবে না। তবুও লিখলাম, কারণ আমার ভেতরের বাবাটা না লিখলে মরে যেত। আজ থেকে আমি নিজেকে তোর কাছ থেকে মুক্ত করে দিলাম। তুই যেখানে আছিস ভালো থাকিস। তোর নতুন সঙ্গী যেন তোকে আমার চেয়েও বেশি ভালোবাসতে পারে সেই প্রার্থনা করি। কারণ তোর মুখের হাসিটা না দেখলে আমার শান্তি হবে না। যদি কোনোদিন খুব একা লাগে মা, তবে একবার তোর ছোটবেলার কথা ভাবিস। যেদিন সারা পৃথিবী তোর বিরুদ্ধে যাবে, সেদিনও মনে রাখিস একজন মানুষ ছিল যে তোকে নিঃশর্তে ভালোবেসেছিল। সে তোর বাবা। সুমিত্রাকে শান্ত করার ক্ষমতা আমার নেই। এই চিঠিটা আমি আজ রাতেই তোর মামার কাছে পৌঁছে দেব। যদি কোনোদিন কোনোভাবে তুই এই লেখাগুলো পড়িস, শুধু একবার মনে রাখিস তোকে হারানোর কষ্ট নিয়েই আমি পৃথিবীর মায়া ত্যাগ করলাম। ভালো থাকিস আমার মা। ইতি, তোর অপরাধী বাবা। চিঠিটা শেষ করে রমেনবাবু কলমটা রাখলেন। হাত দুটো জড়ো করে একবার কপালে ঠেকালেন, যেন সমস্ত কষ্ট ঈশ্বরের পায়ে সমর্পণ করছেন। তারপর ধীরে ধীরে শরীরটা এলিয়ে দিলেন চেয়ারের ওপর। পরদিন সকালে সুমিত্রা যখন চা নিয়ে ঘরে এলেন, দেখলেন রমেনবাবু শান্তভাবে চেয়ারে মাথা হেলিয়ে বসে আছেন। টেবিলের ওপর রাখা খামটা হাতে নিতেই তার চোখ গেল বাবার নিষ্প্রাণ মুখের দিকে। ঘরের লণ্ঠনটা ততক্ষণে নিভে গেছে। শুধু জানালার কাঁচ বেয়ে আসা ভোরের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে চিঠিটার ওপরে কাঁপা হাতে লেখা সেই দুটো শব্দ, মা রে, শুধু তোর জন্য।